হুম আচ্ছা, তাহলে এখানে আমরা কিছু বেসিক কিছু জিনিস নিয়ে আমরা ফার্স্টে আলোচনা করব। প্রথমে আসতেছে স্ট্রেস। কি কি স্ট্রেস আছে এগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, এখানে দেওয়া আছে এক নম্বরে নমিনাল স্ট্রেস, হ্যাঁ, নরমাল স্ট্রেস। এটা প্রকাশ করে সিগমা দিয়ে অর এস দিয়ে, সমস্যা নেই যেটা দিয়ে আপনি প্রকাশ করেন। সূত্র কিন্তু এটাই এফ বাই এ। পীড়নের কিন্তু সংজ্ঞাটা কিন্তু আমরা সবাই জানি, এটা গড় প্রতিরোধী বল নিয়ে কাজ করে। তাহলে এখানে এই যে আর নর্মাল স্ট্রেসের আরেকটা যে ব্যাপারটা সেটা এখানে লেখা আছে দেখেন, এটা 90 ডিগ্রিতে দেওয়া লোডটি হবে নর্মাল স্ট্রেসের জন্য। অর্থাৎ এই সারফেসে, এই যে উপরের যে সারফেসটা দেখছেন না, এই সারফেসটাতে এই 90 ডিগ্রিতে যে ফোর্সটা পড়ছে, এই 90 ডিগ্রিতে ফোর্স পড়ার কারণেই এই সারফেসে একটা স্ট্রেস ক্রিয়েট হবে। সেই স্ট্রেসটার নাম হচ্ছে নর্মাল স্ট্রেস। যেমন এখানে আপনি একটা রেক্টেঙ্গুলার একটা বক্স আছে, এই বক্সের দেখেন উপরের সারফেসটাতে আমার 90 ডিগ্রিতে ফোর্স পড়ছে। মূলত সারফেসের সাথে আপনার ফোর্সটা থাকবে অলওয়েজ 90 ডিগ্রি, তখনই আপনার এটা হচ্ছে নর্মাল স্ট্রেস। এরপর আসেন শেয়ার স্ট্রেস। শেয়ার স্ট্রেসটা কি? শেয়ার মানে কিন্তু কর্তন, হ্যাঁ, কাটার জন্য। আপনি কোনো কিছু আপনি যদি টেনসাইল ফোর্স এবং কম্প্রেশন ফোর্স দেন, আপনি কোনো জিনিস কিন্তু কাটতে পারবেন না। কারণ খেয়াল করেন, টেনশন এবং কম্প্রেশন দুইটা ফোর্সই কিন্তু আপনার 90 ডিগ্রিতে দিচ্ছেন, এরিয়ার 90 ডিগ্রিতে। অর্থাৎ সারফেসের সাথে 90 ডিগ্রিতে আপনি টেনসাইল অথবা কম্প্রেশন ফোর্সটা দিচ্ছেন। তাহলে টেনশন এবং কম্প্রেশন ফোর্সটা আপনি দিচ্ছেন কিন্তু 90 ডিগ্রিতে। সো ওই দুইটা ফোর্সের কারণে যে স্ট্রেসটা ক্রিয়েট হবে ওটার নাম হবে নর্মাল স্ট্রেস। কিন্তু আপনি যদি 0 ডিগ্রিতেই কোনো একটা ফোর্স দেন, আপনি এই যেমন এখানে দেখেন এই সিলিন্ড্রিক্যাল যে শেপটা বা ওয়্যারটা আছে, এই ওয়্যারের সারফেসের মধ্যেই আপনি এই ফোর্সটা দিচ্ছেন, হ্যাঁ, তখনই এটা হবে শেয়ার স্ট্রেস। এই যে এখানে এরিয়া দেওয়া আছে আর এল। যেমন এই রেক্টেঙ্গুলার শেপটাতে কি হয়েছে দেখেন, রেক্টেঙ্গুলার শেপের এই যে সারফেসেই কিন্তু আপনি ফোর্সটা দিচ্ছেন। আপনি এখানে দিচ্ছেন না, কিন্তু এই জায়গায় দিচ্ছেন না। আমি একটু, আপনি এই জায়গায় দিচ্ছেন না কিন্তু ফোর্সটা এভাবে দিচ্ছেন না কিন্তু, হ্যাঁ, এভাবে দিচ্ছেন না। আপনি ফোর্সটা দিচ্ছেন কিন্তু এই সারফেসটাতে, এই সারফেসটা, অথবা এই এই এইদিকে সারফেসটা তো হইতে পারে, অথবা এই সারফেসটা তো হইতে পারে, কিন্তু এই উপরের সারফেসটাতে না। কারণ উপরের সারফেসটাতে দিলেই সারফেসের সাথে বলটা হয়ে যাবে কত ডিগ্রি, 90 ডিগ্রি, তখন এটা হয়ে যাবে নর্মাল স্ট্রেস। এরপর দেখেন ব্যান্ডিং স্ট্রেস। তো ব্যান্ডিং স্ট্রেসটা কি? ব্যান্ডিং স্ট্রেসটা হচ্ছে আপনি যে লোডটা দিলে কোনো একটা বিম বা কোনো একটা বার আপনার ব্যান্ড হওয়া শুরু করবে। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে দেখেন, বিফোর লোড এটা এইভাবেই ছিল, কিন্তু আফটার লোড আপনি যখন লোড দিছেন ইট টেন্ড টু ব্যান্ড, ব্যান্ড হওয়ার চেষ্টা করে লোড দেওয়ার পর। এই যে এই ব্যান্ডের এই এরিয়াটাতে যে স্ট্রেসটা, এই যে এরিয়াটাতে যে স্ট্রেসটা হবে, সৃষ্টি হবে, সেটার নাম হচ্ছে ব্যান্ডিং স্ট্রেস, অথবা এটাকে আরেকটা নাম বলে যেটা হচ্ছে ফ্লেক্সার স্ট্রেস। হ্যাঁ, ব্যান্ডিং স্ট্রেস অথবা ফ্লেক্সার স্ট্রেস। এরপর আমরা একটু দেখি পাঞ্চ এবং প্লেটে কি কি ধরনের স্ট্রেস ক্রিয়েট হতে পারে। দেখেন পাঞ্চ এবং প্লেটে বেসিক্যালি দুটো স্ট্রেস ক্রিয়েট হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে রিবেটে। হ্যাঁ, রিবেটটা কি করছে দেখেন, এই যে এটা পাঞ্চ, এটাতে আপনি লোডটা দিচ্ছেন, আপনি পাঞ্চিং করার জন্য আপনি পাঞ্চকে একটা লোড দিবেন না। এই লোডটার, এই লোডটা যখন আপনি পাঞ্চে দিচ্ছেন, এই পাঞ্চটাতে কিন্তু এই লোডটা কিন্তু কত ডিগ্রিতে কাজ করছে, 90 ডিগ্রিতে কাজ করছে। যার কারণে এই পাঞ্চের মধ্যে, পাঞ্চের মধ্যে, আচ্ছা এখানে রিবেটটা হবে না, হ্যাঁ, এটা পাঞ্চ হবে। এই জায়গাটা একটু খেয়াল করেন, এটা রিবেট হবে না।
একটু আমি edit করি। এখানে 5 হবে, 5। আচ্ছা, তাহলে লোড দিচ্ছেন 5 এর উপর এক পরিমাণ, এবং এই এরিয়াটা কি, এই 5 এর এই এরিয়াটাতে কিন্তু এরিয়া কিন্তু পাই ডি স্কয়ার বাই 4, হ্যাঁ, অথবা পাই আর স্কয়ার, আপনি যেটাই বলেন। এটা কিন্তু কি স্ট্রেস, যেহেতু 90 ডিগ্রিতে পড়ছে, সো এটা হচ্ছে আমার নরমাল স্ট্রেস। এরপর দেখেন প্লেটটাতে কি হচ্ছে। আপনি এই 5টা যখন এই প্লেটের ভিতর দিয়ে ঢুকবে, হ্যাঁ, তখন দেখেন তো এই এই প্লেটের, হ্যাঁ, এই প্লেটের গোলাকার ভাবে যেই জায়গাটা, যে এরিয়াটা আছে, ওই এরিয়াটাতেই এই পাঞ্চের লোডটা পড়ছে কিনা, এভাবে এভাবেই কিন্তু লোডটা পড়ছে কিসে, প্লেটে। তাহলে প্লেটের মধ্যে এই রিবেটটার জন্য কি, পাঞ্চটার জন্য কি সৃষ্টি হচ্ছে, যেহেতু 0 ডিগ্রিতে লোডটা পড়ছে, অবশ্যই শেয়ার স্ট্রেস। এই যে এখানে লেখা আছে দেখেন, শেয়ার স্ট্রেস ইন প্লেট। তাহলে শেয়ার স্ট্রেসের জন্য এই গোলাকার যে এরিয়াটা আছে, এটার আপনার এরিয়া কি হবে, পরিধি পাইডি কিন্তু পুরুত্ব, শেয়ার এরিয়া যার নাম। আচ্ছা, এরপর দেখেন নেক্সট যে আমাদের স্ট্রেস, আর স্ট্রেস আর লিখিনি, আর দরকার নাই আর কি, আরো স্ট্রেস আছে, অনেক ধরনের স্ট্রেস আছে আপনাদের জন্য, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লেখা হয়েছে। এই গ্রাফটা একটু খেয়াল করেন, এই গ্রাফটা জাস্ট স্ট্রেস এবং স্ট্রেনের গ্রাফ। এখানে এই যে এই উলম্বভাবে থাকবে স্ট্রেস এবং আনুভূমিকভাবে থাকবে স্ট্রেন, পীড়ন এবং বিকৃতি, ঠিক আছে। তো এখানে ব্রিটল ম্যাটেরিয়াল আর ডাক্টাইল ম্যাটেরিয়াল, এই দুটো জিনিস অনেকে কনফিউজড হয়। আপনাকে আপনাকে যদি ব্রিটল ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকতে বলে, হ্যাঁ, আপনাকে যদি শুধুমাত্র ব্রিটল ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম আঁকতে বলে, আপনি কিন্তু শুধু এই জায়গাটা আঁকবেন, এই শুধু এই লাইনটা, এই লাইনটাই আঁকবেন, এগুলো আঁকার দরকার নেই। তো শুধু কি বললে, ব্রিটল ম্যাটেরিয়াল বললে। আপনাকে যদি বলে প্লাস্টিক ম্যাটেরিয়ালের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অঙ্কন করো, আপনি এই জায়গাটা আঁকবেন, এই যে এই জায়গাটা, শুধু এই জায়গাটা, আর স্ট্রেস স্ট্রেন এগুলো দিবেন। আর ডাক্টাইল ম্যাটেরিয়াল বললে এই পুরাটা, ডাক্টাইল ম্যাটেরিয়াল বললে এই পুরাটা, আদারওয়াইজ কিন্তু আপনি ব্রিটল ম্যাটেরিয়াল বললে এটা আঁকবেন, প্লাস্টিক ম্যাটেরিয়াল বললে এটা আঁকবেন, ডাক্টাইল বললে এটা আঁকবেন। এখন এই গ্রাফটা, ডাক্টাইল ম্যাটেরিয়ালটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। তো ডাক্টাইল ম্যাটেরিয়ালের, কারণ ডাক্টাইল ম্যাটেরিয়ালের প্রপার্টি হিউজ হিউজ প্রপার্টি ক্যারি করে তারা, যার কারণে ডাক্টাইল ম্যাটেরিয়াল আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তো ডাক্টাইল ম্যাটেরিয়ালের এখানে কিন্তু 3টা পয়েন্ট আছে, প্রথম একটা পয়েন্ট আছে, এরপর আরেকটা পয়েন্ট আছে, এরপর এটার একদম টপ একটা পয়েন্ট আছে, একদম নিচে একটা পয়েন্ট আছে, হ্যাঁ, আবার এখানে একটা পয়েন্ট আছে, তারপর এইখানে একটা পয়েন্ট আছে, অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো এখানে লেখা আছে। দেখেন এই চিত্রটা খেয়াল করেন, পাশের চিত্রটা খেয়াল করেন, দেখেন তো কি কি আছে। প্রথম যে পয়েন্টটা, সেটার নাম হলো প্রপোর্শনাল লিমিট। প্রপোর্শনাল লিমিট, হ্যাঁ, প্রপোর্শনাল লিমিট বলতে বোঝাচ্ছে স্ট্রেস এবং স্ট্রেন কি প্রপোর্শনাল, আর ইলাস্টিক লিমিট কি, হ্যাঁ, ইলাস্টিসিটি, মানে ইলাস্টিসিটির যেই গুণাগুণ বৈশিষ্ট্য, ওই বৈশিষ্ট্যটা এই পর্যন্ত লিমিটেড, এর বাইরে গেলে কিন্তু সে ইলাস্টিক লিমিট ক্রস করবে, ঠিক আছে। তাহলে ইলাস্টিক লিমিট মানে কি, ইলাস্টিক লিমিট হচ্ছে আপনি কোনো একটা বস্তুকে যখন টানবেন, হ্যাঁ, ওটা যখন ছেড়ে দিবেন, ওটা আবার আগের জায়গায় ফেরত যাবে, ঠিক আছে। পুরোপুরি আগের জায়গায় ফেরত যাবে না, কিন্তু ওটার ওটা ওটা ওটার মানে ওটার আগের জায়গায় ফেরত যাওয়ার একটা প্রবণতা থাকবে, এই প্রবণতার ব্যাপারটাই হচ্ছে ইলাস্টিসিটি, পদার্থের ইলাস্টিসিটি। তাহলে এখানে একদম নিচে যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে প্রপোর্শনাল পয়েন্ট বা প্রপোর্শনাল লিমিট। তারপরের উপরের পয়েন্টটা হচ্ছে ইলাস্টিক লিমিট, তারপরে একদম টপে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপার ইল পয়েন্ট, একদম এখানে নিচে যেটা দেখতেছেন মাঝখানে এটা হচ্ছে লোয়ার ইল পয়েন্ট।
ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আলটিমেট পয়েন্ট। আলটিমেট আলটিমেট পয়েন্ট, এই যে আমরা আলটিমেট পয়েন্টটা হচ্ছে কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যখন কলামের বাকলিং লোড বের করব, এই আলটিমেট পয়েন্টের ভ্যালুটাই আমরা বসাবো কিন্তু, বাকলিং লোড অথবা ক্রিপ্টিং লোড, হ্যাঁ, কলামের ম্যাথে এটা হচ্ছে আমার আলটিমেট পয়েন্ট। এই পয়েন্টটাকে নিয়ে আমার তখন কাজ করতে হবে, সো এটা ইম্পর্টেন্ট। এই লাস্টের যে পয়েন্টটা আছে না, এখানে ফ্র্যাকচার হয়ে যাবে সে, এই যে লেখা আছে দেখেন, ফ্র্যাকচার অর ব্রেকিং স্ট্রেন্থ, এখানে ব্রেক হয়ে যাবে সে। ডাক্টাইল ম্যাটেরিয়াল কিন্তু ব্রেক হচ্ছে এখানে, বাট আপনার ব্রিটল ম্যাটেরিয়াল কিন্তু এখানেই ব্রেক। এই আপনারা কি আঁকা, ব্রিটল ম্যাটেরিয়াল কিন্তু এখানেই ব্রেক হয়ে যাচ্ছে, বাট ডাক্টাইল ম্যাটেরিয়াল কিন্তু এখানে ব্রেক হচ্ছে। ঠিক আছে, এখন এখানে এই চিত্রটাতে ভাই আমি কি প্রশ্ন করতে পারি? জি জি শিওর। আচ্ছা, এই যে ইলাস্টিক লিমিট যেরকম এটা বুঝালেন, এটা বুঝলাম। তারপর হচ্ছে আপনার আপার ইল পয়েন্ট, এটা যদি এরকম একটু বিস্তারিত বলে দিতেন তাহলে ভালো হতো। ও ও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, হ্যাঁ আমি স্ক্রিনশট অফ করি। এখানে দেখেন, এটা স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেন, বিকৃতি। ঠিক আছে, আমরা ব্রিটল ম্যাটেরিয়ালের, সরি ডাক্টাইল ম্যাটেরিয়ালের ব্যাপারটাই আমরা একটু আলোচনা করি। তাহলে আমি বলতেছি কি, দেখেন এখানে একটা পয়েন্ট নেন, আপনি প্রথমে একটা পয়েন্ট নেন, সেকেন্ড আর একটা পয়েন্ট নেন, এরপর টপে একটা পয়েন্ট নেন, এরপর এই বেঁকে যাওয়া মানটার নিচে একটা পয়েন্ট নেন। হ্যাঁ, চারটা পয়েন্ট কিন্তু, এই একটা, দুইটা, তিনটা, 4 নাম্বারটা, 5, দেন 6। এই 6টা পয়েন্টের নাম কি আমরা সেটা একটু দেখবো। তাহলে 1 নাম্বার যে পয়েন্টটা, এই পয়েন্টটা কি, এটা হচ্ছে প্রপোর্শনাল পয়েন্ট। প্রপোর্শনাল পয়েন্ট, এখন এই প্রপোর্শনাল পয়েন্টের কাজ কি? হ্যাঁ, প্রপোর্শনাল পয়েন্ট দিয়ে কি বোঝায় আসলে বেসিক্যালি? প্রপোর্শনাল পয়েন্ট দিয়ে বেসিক্যালি বোঝায় এখানে স্ট্রেস, স্ট্রেস ইকুয়াল স্ট্রেন, এই জিনিসটা বোঝায় এই জায়গাটা। অর্থাৎ আপনি এক্স এ যতটুকু অংশ সরবেন, অর্থাৎ আপনার যতটুকু বিকৃতিতে আপনি সরবেন, ঠিক ততটুকুই আপনার স্ট্রেসটা হবে। আমার কথা বুঝছেন? তার মানে আমি এটা লিখতে পারি সিগমা ইকুয়াল অ্যাপসাইলন, কোন পয়েন্টে? প্রপোর্শনাল পয়েন্ট। আপনাকে যদি ডেরিভেশন কেউ লিখতে বলে যে প্রপোর্শনাল লিমিটে একটা ম্যাটেরিয়ালের বিহেভিয়ার কি থাকে, আপনি এই জিনিসটা লিখবেন যে প্রপোর্শনাল লিমিট পর্যন্ত, প্রপোর্শনাল লিমিট পর্যন্ত স্ট্রেস এবং স্ট্রেন ইজ ইকুয়াল। ঠিক আছে, ইকুয়াল থাকবে। আচ্ছা, এই পয়েন্টটা গেল। এরপর দেখেন সেকেন্ডে যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে ইলাস্টিক পয়েন্ট। কি পয়েন্ট? ইলাস্টিক পয়েন্ট। তাহলে আপনি দেখেন তো, ইলাস্টিক পয়েন্ট মানে কি? আপনার, আপনাকে এটা ধারণা দিচ্ছে না যে একটা ম্যাটেরিয়ালের ইলাস্টিক বিহেভিয়ারটা, একটা ম্যাটেরিয়ালের ইলাস্টিক বিহেভিয়ারটা এই পয়েন্ট পর্যন্ত কাজ করবে, এরপরে গিয়ে আর কাজ করবে না। তার মানে কোনো একটা ম্যাটেরিয়ালকে আপনি যখন লোড দিচ্ছেন, সে লোডটা গ্রহণ করতেছে করতেছে করতেছে, এই ইলাস্টিক লিমিট পর্যন্ত সে তার একটা বিহেভিয়ার কাজ করবে। ইলাস্টিক লিমিট পর্যন্ত তার মধ্যে একটা বিহেভিয়ার থাকবে, সেই বিহেভিয়ারটা কি? সেই বিহেভিয়ারটা হচ্ছে আমরা ইলাস্টিসিটি হিসেবে জানি। তাহলে এই ইলাস্টিসিটি জিনিসটা কি এটা বলেন। ইলাস্টিসিটি হচ্ছে যে ম্যাটেরিয়ালকে, হ্যাঁ, আপনি লোড দেওয়ার পর, লোড যখন আপনি সরিয়ে নেবেন, হ্যাঁ, আপনি যখন কোনো একটা বস্তু পদার্থকে লোড দিচ্ছেন, বল দিচ্ছেন, ওই বলটা যখন আপনি সরিয়ে নেবেন, ওই পদার্থটা আগের জায়গায় ফেরত যেতে চাইবে। এই বিহেভিয়ারটা হচ্ছে ইলাস্টিসিটি।
ঠিক আছে, এই 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ইলাস্টিক পয়েন্ট। তাহলে প্রথমে আমরা কি পেলাম? প্রপোর্শনাল পয়েন্ট, যেখানে স্ট্রেস স্ট্রেন সমান থাকবে। দেন আমরা পেলাম ইলাস্টিক পয়েন্ট, যেখানে ম্যাটেরিয়ালের ইলাস্টিসিটি বিহেভিয়ারটা কন্টিনিউ করবে। সে ওই বিহেভিয়ারটা কি, একটা ম্যাটেরিয়ালের, একটা পদার্থের বল যখন আমরা সরিয়ে নিব, ওটা পূর্বের অবস্থায় ফেরত যাবে এই পর্যন্ত, এই পর্যন্ত। এরপরে কিন্তু ইল পয়েন্ট। ইল পয়েন্ট কি? ইল পয়েন্ট হচ্ছে সে ইল্ড, মানে আমরা বলি না যে বৃদ্ধরা কি করে, একটা সময় গিয়েই তো মানুষ, ওরা কিন্তু আর সোজা হয়ে দাঁড়াতে পারে না, খেয়াল করছেন? ওরা কিন্তু একটু বাঁকা হয়ে যায়, ওরা আস্তে আস্তে কিন্তু আরো বাঁকা হইতে থাকে। এই যে ইল হইছে তার মধ্যে, এই ইল জায়গাটা থেকে সে কিন্তু আর কখনোই কিন্তু এই পদার্থটা আগের জায়গায় ফেরত আসবে না। তার তো বিহেভিয়ার ক্রস করেই ফেলতেছে, সেই ইলাস্টিক পয়েন্ট ক্রস করে সেই ইল্ডে চলে গেছে। তাহলে ইলটা আমাকে এক্সট্রা ভাবে কেন শিখতে হচ্ছে? ইলটা আমার এই কারণেই শিখতে হচ্ছে যে ওই পদার্থটার মধ্যে যেই ভাঙন, হ্যাঁ, যে ব্রেকিংটা তৈরি হয়েছে, তার এখন বিহেভিয়ার হবে ব্রেকিংটাকে কন্টিনিউ করা, ব্রেকিংটার মধ্যে সে কতটুকু লোড নিতে পারে। অর্থাৎ সে বেঁকে গেছে, কিন্তু ওই বাঁকা অবস্থায় সে একটা লোডকে সহ্য করছে। ঠিক আছে, এটা হচ্ছে ইল পয়েন্ট। তো এই ইল পয়েন্টটা দুইটা হয়, একটা আপার ইল পয়েন্ট, একটা লোয়ার ইল পয়েন্ট। অর্থাৎ যে জায়গাটাতে ভাঙা শুরু করছে ওটা আপার ইল পয়েন্ট, আর মিনিমাম যে পয়েন্টে গিয়ে সে ভাঙা থামলো সেটা হচ্ছে লোয়ার ইল পয়েন্ট। এই জায়গাটা আপনার কতটুকু যাবে, তার মধ্যে কিন্তু এখনো লোড কাজ করছে। দেখেন, তার মধ্যে লোড কাজ করছে, একদম ম্যাক্সিমাম পর্যন্ত সে ক্রস করে ফেলছে, এরপরে আর নিতে পারবে না, এরপরে এখানে আর যাইতে পারবে না। হ্যাঁ, তাহলে এই জায়গাটা হচ্ছে তার আলটিমেট স্ট্রেংথ, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ তাকে যা দেওয়া যায় ওটা এই পর্যন্ত গেল। এরপর এরপর যখন আপনি তাকে আরো লোড দিবেন, এটা একসময় গিয়ে ফ্র্যাকচার হয়ে যাবে। এই ব্যাপারটাই আমি বলতেছিলাম আপনাদেরকে। তো এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে দুইটা ব্যাপার আসে, যেমন রেজিলিয়েন্স এই ব্যাপারটা আসে, আর টাফনেস এই ব্যাপারটা আসে। এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। মডুলাস অফ রেজিলিয়েন্স, মডুলাস অফ টাফনেস, এই দুটো জিনিস কিন্তু এখানে আসে। তাহলে রেজিলিয়েন্স জিনিসটা হচ্ছে আপনার যখন ইলাস্টিক, আপনার মধ্যে যখন প্রপোর্শনাল লিমিট পর্যন্ত থাকবে, অর্থাৎ স্ট্রেস এবং স্ট্রেন যখন ইকুয়াল থাকবে, তখন এই পদার্থের মধ্যে যেই শক্তিটা সঞ্চিত থাকবে, হ্যাঁ, এই পদার্থের মধ্যে যে শক্তিটা সঞ্চিত থাকবে, এই শক্তিটা সঞ্চিত এরিয়াটা, এই দেখেন আমি এখানে ক্রস দিছি, এখানে একটা শেডেড এরিয়া আমি চিন্তা করছি, দেখেন একটা শেডেড এরিয়া চিন্তা করছি, এই শেডেড এরিয়াটাকে আপনি বলবেন মডুলাস অফ রেজিলিয়েন্স। ঠিক আছে, আর পদার্থটার একদম শুরু থেকে একদম ব্রেকিং না হওয়া পর্যন্ত পুরা যে শেডেড এরিয়াটা থাকে না, এই পুরা শেডেড এরিয়াটা হচ্ছে মডুলাস অফ টাফনেস। এই দুটো জিনিস, হ্যাঁ, এটা আপনাদের ইয়াতে আসছিল, মেশিন টুলস ফ্যাক্টরি না অর্ডিন্যান্স ফ্যাক্টরির পরীক্ষা আসছিল, মডুলাস অফ টাফনেস এবং মডুলাস অফ রেজিলিয়েন্স। দেখো, এই হচ্ছে আমাদের মেইন ব্যাপারটা। এখানে মূলত এটাই আমরা শেখানোর ট্রাই করতেছিলাম। ঠিক আছে, দেখেন এই যে এই শেডেড, এখানে যে শেডেড এরিয়াটা আছে না, এটা প্রপোর্শনাল লিমিটের ভিতরে কিন্তু, হ্যাঁ, ওটা আপনি রেজিলিয়েন্সের সংজ্ঞাটা পড়লে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। রেজিলিয়েন্সের সংজ্ঞাটা পড়িয়েন, ওটা সুন্দর আছে, ওটা পড়লে আপনি এই জিনিসটা আমি এখন যা বুঝাইছিলাম এটা আপনি বুঝবেন। হ্যাঁ, তাহলে আমি বলতে চাচ্ছি কি, আপনার এই এরিয়াটা হচ্ছে আমার কি, মডুলাস অফ রেজিলিয়েন্স। আর এখান থেকে শুরু করে একদম এই ফ্র্যাকচার হওয়ার আগ পর্যন্ত যে শেডেড এরিয়াটা তৈরি করছে সে, এই পুরো শেডেড এরিয়াটা হচ্ছে মডুলাস অফ কি, টাফনেস।
আচ্ছা, এটা গেল, এটাতে আর কিছু বলার নেই। আমরা ম্যাথ আছে, আমরা একটু এগুলো দিই, ম্যাথ একটু পরে দেখি আমরা, হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে আমরা তো স্ট্রেসের সূত্রটা তো পড়ছি না, স্ট্রেস সমান কি এফ বাই এ। এই জিনিসটা আমরা কিন্তু একটু আগেই দেখছি, এই কিছুক্ষণ আগেই দেখছি, স্ট্রেস সমান হচ্ছে এফ বাই এ। তাহলে এরপর দেখেন বিকৃতি সমান কি? বিকৃতি সমান হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদি। হ্যাঁ, অর্থাৎ আপনি কোনো একটা ম্যাটেরিয়ালকে যখন টানলেন, ঠিক আছে, কোনো একটা পদার্থকে বা কোনো একটা তারকে আপনি যখন টানলেন, এই যে মনে করেন এটা একটা তার, এই যে এখানে টানলেন তাকে, এখানে টানার পরে তার দৈর্ঘ্য হচ্ছিল এল। এখন এটা টানার পর কিন্তু দেখেন এটা চিকন হয়ে গেছে, পাশে এটা চিকন হয়ে যাবে আর লম্বার দিক দিয়ে এটা মোটা হয়ে যাবে। তো এই জায়গাটা হচ্ছে ডেল এল, অর্থাৎ কতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে আমি যখন বিকৃতি বের করব, এপসাইলন অর ডেল, আপনি যেটাই লেখেন সমস্যা নাই, এপসাইলন অর ডেল পরিবর্তন ভাগ আদি, আগে ছিল আমার এল। এই জিনিসটা, এই জিনিসটা কিন্তু, এটার নাম কিন্তু দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, এটার নাম দৈর্ঘ্য বিকৃতি। এইভাবে ঠিক সেম ভাবে আয়তন বিকৃতি হইতে পারে, সেম ভাবে কিন্তন বিকৃতি হইতে পারে, কিন্তন বিকৃতি অথবা শেয়ার বিকৃতি, যেটাই বলেন আপনি, কিন্তন বিকৃতিও হইতে পারে। তাহলে আয়তন বিকৃতি হলে এখানে জাস্ট ভলিউমের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ভলিউম। কিন্তন বিকৃতি হলে tan থিটা और আপনি x বাই y। ঠিক আছে, এটা আমরা ইয়া থেকে দেখি, সূত্র থেকে দেখি, তাহলে আর ভুল হবে না। এটা y বাই x, y বাই x। তাহলে এই যে আমি এখানে লিখছি দেখেন, তাহলে এই যে আয়তন বিকৃতি কি লিখলাম, আয়তন পীড়ন, এই যে এফ বাই এ আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি, দেখছেন ডেল বি বাই বড় বি আসছে। কিন্তন, কিন্তন গুণাঙ্ক অথবা মডুলাস অফ রিজিডিটি জি, হ্যাঁ এটাকে জি দিয়েও লেখে, অনেকে এন দিয়েও লেখে, ছোট হাতের এন। এফ বাই এ আর tan থিটা মানে কিন্তন বিকৃতি, এই tan থিটাকে আপনি ওয়াই বাই এক্স লিখবেন। হ্যাঁ, ওয়াই বাই এক্স, আমরা এখানে এক্স বাই ওয়াই লিখছি, এটা হচ্ছে ওয়াই বাই এক্স। আর এখানে এই জায়গাটা খেয়াল করেন, এই যে ডেল এল সমান কিন্তু আমি এটা প্রমাণ এফ এল বাই ই কিভাবে আসছে সেটা দেখাইছি কিন্তু। এটা খেয়াল করেন, ডেল এল সমান এফ এল বাই এই, এটা ইম্পর্টেন্ট, এটা আপনার বেশি বেশি লাগবে। তাহলে এটা কিন্তু আমরা এখন যা করছি সেটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার অথবা সিলিন্ড্রিক্যাল ওয়্যারে বলতে পারেন আপনার, যদি এটা যদি আপনার মনে করেন আপনার এটা একটা ওয়্যার, এই এখানে লোডটা পড়ছে এফ, এফ। তো এই এরিয়াটা, এই এরিয়াটা কি হবে বলুন তো, প্রস্থচ্ছেদ এরিয়া না, তাহলে এই এরিয়ার মান কি হবে, পাই ডি স্কয়ার বাই 4 হবে না? পাই ডি স্কয়ার বাই 4। কিন্তু খেয়াল করেন আপনার ওয়্যারটা যদি এমন হয় যে রেক্টেঙ্গুলার একটা ওয়্যার হয়, ওয়্যার বলতে এখানে সবসময় তো আর ওয়্যার আসবে না, এটা অন্য কোনো, এরকম যদি একটা ওয়্যার হয় তখন কিন্তু আপনার এরিয়া এই পাই ডি স্কয়ার বাই 4 দিবেন না আপনি। হ্যাঁ, আপনার তখন এটা, এটার এই ভূমিটা
এবং এটার এই উচ্চতাটা, এই দুটার গুণফলকে আপনি এরিয়া ধরবেন। লোডটা পড়ছে এই সেন্টার থেকে। আচ্ছা, হ্যাঁ, কেউ কিছু বলবেন? মাসুদ, কিছু বলবা? কিছু বলতে চাচ্ছ না? না ভাইয়া, সরি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ডেল এল এর সূত্রটা। আমরা অনেকদিন পর অনলাইন ক্লাসে আসছি, আর অনেকদিন পর একটু অলসতা কাজ করতেছি, মানুষও অলস। এরপর এই দুটা রিলেশন আপনার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। আমি ম্যাথ করাবো, সমস্যা নাই, আমি 2-3টা ম্যাথ করাবো। এই দুটা রিলেশন বেশি ইম্পর্টেন্ট। E equal 3k into 1 minus 2 মিউ। এটা মিউ বলতে এখানে এটা পয়সন রেশিও। আর যদি আপনার মডুলাস অফ রিজিডিটির সাথে রিলেশনটা করতে চান, তাহলে E equal 2g into 1 plus মিউ। এই মিউটা কি? এই মিউটা এখানে লেখা আছে, দেখেন, পয়সন রেশিও। তাহলে পয়সন রেশিও কি? পয়সন রেশিও হচ্ছে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এই যে এই মানটা হচ্ছে পার্শ্ব বিকৃতির মান। আর বিকৃতি কিন্তু খেয়াল করেন, বিকৃতি পরিবর্তন না, আমরা বিকৃতি বলতেছি এ কারণে পার্শ্বের ব্যাসের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ব্যাস, এবং দৈর্ঘ্যের ক্ষেত্রে কি হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। এই দুইটার রিলেশন করলে আপনার এই পয়সন রেশিওটা আসবে। ঠিক আছে? আবার পয়সন রেশিওর মনে একটা ইয়া আছে না, এই যে এটার একটা লিমিটেশন আছে যে এটা কতটুক থেকে কতটুকের ভিতর কাজ করবে। পয়সন রেশিও কিন্তু -1/2 থেকে, সরি, +1/2। এটা হচ্ছে -1 থেকে বড় এবং +1/2 থেকে ছোট। এটা এভাবে আসবে না? হ্যাঁ, এই রিলেশনটা কনস্ট্যান্ট রিলেশন। এটা পয়সন রেশিওটা এটার ভিতরে থাকবেই যে কোনো ম্যাটেরিয়ালের জন্য। যদি এটার ভিতরে না থাকে তাহলে তবে ওই ম্যাটেরিয়ালটা আপনার ইলাস্টিক বলতে ইলাস্টিক না, বা বাক মডুলাস সম্পূর্ণ না, মানে ও বিহেভিয়ারের সমস্যা আছে, আপনি এটা বলতে পারেন আর কি। ঠিক আছে, আর কিছু না, জাস্ট হইতেই পারে ম্যাথমেটিক্যালি। আমরা যখন আপনাকে যে ম্যাথগুলো দিব বা স্যাররা যে ম্যাথগুলো দিচ্ছে, ওই ম্যাথগুলোতে পয়সন রেশিওর ব্যাপারটা ভিন্ন রকম ঘটতেই পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখবেন আপনি পয়সন রেশিওটা এই -1 থেকে বড় হবে এবং 0.5 থেকে ছোট হবে। এই জিনিসটা মেনটেন করবেই। এটা মেনটেন না করলে ম্যাটেরিয়ালটা বিহেভিয়ার সমস্যা আছে আর কি, এটা বোঝা যায় আর কি। হ্যাঁ, তারপরে দেখেন টেপার সেকশনের ইলংগেশনটা আপনি কিভাবে বের করবেন। আমরা কিন্তু এতক্ষণ কিন্তু টেপার সেকশন করিনি। আমরা কি কি করছি? আমরা করছি বেসিক্যালি সিলিন্ড্রিক্যাল সেকশনের। এই যে সিলিন্ড্রিক্যাল একটা ওয়্যার, যার এটা এটা পুরাটাই সমান, এইদিকে একদম ইউনিফর্ম। হ্যাঁ, ইউনিফর্ম একটা সিলিন্ডারের স্ট্রেন বিকৃতি কেমন হইতে পারে সেটা দেখছি আমরা। ঠিক আছে, কিন্তু যদি আপনার টেপার কোনো সেকশন আসে, হ্যাঁ, টেপার কোনো বস্তু আসে, সেক্ষেত্রে আপনার কিন্তু দেখেন, আমি এখানে একটা টেপার সেকশন কিন্তু আঁকছি। এই টেপার সেকশনের এখানে হচ্ছে তার ডায়াটা হচ্ছে ছোট। ঠিক আছে, এটা কিন্তু সিলিন্ড্রিক্যাল টেপার, বুঝেন আপনি, এটা কিন্তু সিলিন্ড্রিক্যাল টেপার। তো এটা ডায়া হচ্ছে D1, আর এই বড় প্রান্তের ডায়া হচ্ছে D2, আর এটার পুরো দৈর্ঘ্যটা হচ্ছে L। তখন আপনি এই তাদের দৈর্ঘ্যের পরিবর্তন খেয়াল করেন, ডেল এল মানে বোঝাচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। এটা অনেকে বিকৃতি বলা শুরু করে, কিন্তু আমি নিজেও বলি মাঝে মাঝে এটা বিকৃতি না, এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন। এই দৈর্ঘ্যের পরিবর্তনটা কতটুকু হবে, এখানে যদি আমি পি পরিমাণ লোড দিই, এখানে অবশ্য লোডের সাইন গুলা দিলে ভালো হতো, সমস্যা নাই, এটা তো আপনারা বুঝতেছেন। এই যে এই জায়গায় লোড দিব আমরা পি, এই জায়গায়ও দিব, সেম লোড এই জায়গায়ও দিব। ঠিক আছে, তো এই দৈর্ঘ্যের পরিবর্তনের
এই সূত্রটা আপনি লিখবেন কিসের জন্য? সিলিন্ড্রিক্যাল টেপারের জন্য। 4PL divided by pi into d1 d2 into e, এই জিনিসটা। এরপর দেখেন যদি আপনার সেকশনটা যদি টেপার ঠিক আছে বাট এটা সিলিন্ড্রিক্যাল না, রেক্টেঙ্গুলার একটা টেপার, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে কিন্তু সূত্র এটা, দেখেন এই জায়গাটার একটা থিকনেস থাকবে, এই যে দেখেন এখানে একটা টি দেওয়া আছে, একটা থিকনেস থাকবে এবং এই পুরুত্বটা, এই ওয়াইডটা হচ্ছে B1 এবং এখানকার ওয়াইডটা হচ্ছে ওয়াইডটা হচ্ছে B2 এবং লোড পড়ছে কিন্তু এখন P1 P উভয় পাশে সেম লোড এবং এটা দৈর্ঘ্য হচ্ছে L। তখন আপনি সূত্র লিখবেন PL ডিভাইডেড বাই ET। ই তো বুঝতেছেন, মডুলাস অফ ইলাস্টিসিটি। টি কি? টি হচ্ছে এটা থিকনেসটা, এই যে পুরুত্বটা দেখেন এই জায়গা এবং এই জায়গা, এই দুটোর মাঝখানের যে গ্যাপটা সেটা হচ্ছে থিকনেস টি। আর B2 তো বুঝতেছেন, B2 হচ্ছে বড় প্রান্তের ওয়াইডটা, B1 হচ্ছে ছোট প্রান্তের ওয়াইডটা, আর লন B2 বাই B1 এই রিলেশনটা। হ্যাঁ, এটা আপনাদের অনেকেরই জানা না থাকতে পারে, সমস্যা নেই, এটা জেনে নেন আজকে। ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত আর কি। হ্যাঁ, আমরা টেম্পারেচার স্ট্রেন্থ বোঝানোর আগে আমরা মনে হয় একটু ম্যাথ করলে ভালো হবে, আমাদের এরকম থিওরি পড়তে পড়তে একটা অলসতা আসতে পারে। ম্যাথ দেখি আমরা, এই ম্যাথটা দেখেন তো, কোশ্চেন নাম্বার 1 এটা কি লিখছে? আমরা একটু প্রশ্নটা আগে পড়ি। ফাইন্ড দ্য স্মলেস্ট ডায়ামিটার হোল that can be used in the clevis shown in figure. If P equal 400 kilonewton, the shearing strength of the bolt is 300 megapascal. এটা তো এটা এই যে ক্ল্যাভিসটা আপনি দেখতেছেন, হ্যাঁ এই ক্ল্যাভিসটারে একটা বোল্ট দিয়ে যুক্ত করছেন, এই যে বোল্টটা। এখন এই বোল্টের মধ্যে বলতেছে শেয়ার স্ট্রেস কিন্তু কত? বোল্টের মধ্যে শেয়ার স্ট্রেস বলতেছে 300 মেগাপাস্কাল। তাইলে আপনাকে এখানে আগে বুঝতে হবে যে বোল্টের কোন জায়গাটা, কোন শেয়ার স্ট্রেস, কিন্তু বুঝেন শেয়ার এরিয়াটা তো আপনার লাগবে আগে। শেয়ার এরিয়াটা না পেলে তো আপনি পারবেন না, ওই শেয়ার এরিয়াটা আপনাকে আগে বুঝতে হবে। তাহলে ব্যাপারটা কেমন ছিল? এটা হচ্ছে আপনার বোল্টটা, এই বোল্টটা, আর এটা হচ্ছে আপনার ক্ল্যাভিসটা। এখানে আপনি পি লোডে এটাকে টানছেন, তাহলে এখানেও পি লোডে আপনি এটাকে টানবেন। এখানে দুইটা জিনিস খেয়াল রাখবেন আপনি, আমি আপনাদেরকে কিন্তু একটা ছোট জিনিস পড়াই নাই আজকে, ওটা নিয়ে নেই আর কি, ওটা আজকে নিলে একটু কমপ্লেক্স হয়ে যাবে, কারণ আজকে টপিকটা নিয়ে নেই। এখানে দুই ধরনের স্ট্রেস হবে কিন্তু, একটা হচ্ছে বেয়ারিং স্ট্রেস আর একটা হচ্ছে শেয়ার স্ট্রেস। এই বোল্ডের মধ্যেই দুইটা স্ট্রেস ক্রিয়েট হবে, একটা হচ্ছে বেয়ারিং স্ট্রেস আর একটা হচ্ছে শেয়ার স্ট্রেস। তা আমি আপনাকে শেয়ার স্ট্রেসটা বলি আগে। শেয়ার স্ট্রেসটা হচ্ছে এই জায়গাটাতে ঘটবে, অর্থাৎ আপনি যখন একে টানবেন, হ্যাঁ আপনি যখন এটাকে টানবেন বা এই জিনিসটাকে টানবেন, যখন এই জিনিসটা কনসিডার করবেন, দেখেন এই এই একটা জায়গা, রাইট, আর এই একটা জায়গা, বোল্ট ক্র্যাক হওয়ার সম্ভাবনা কিনা বলেন তো? জি ভাইয়া। হ্যাঁ, এই দুইটা যে জায়গায় ক্র্যাক হওয়ার মোটামুটি 100% আপনি বলতে পারেন, এই দুইটা জায়গায় ক্র্যাক হওয়ার পিছনে যদি কেউ দায়ী থাকে সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস। এই দুই জায়গায় যদি হোলটা ক্র্যাক হয় তাহলে এটার পিছনে দায়ী থাকতে পারে শেয়ার স্ট্রেস। তাহলে এইখানে বোল্ডের মধ্যে যে শেয়ার স্ট্রেসের ভ্যালুটা দেওয়া ছিল, কত দেওয়া ছিল সেটা মেবি 300 দেওয়া ছিল, রাইট, 300 মেগাপাস্কেল দেওয়া ছিল।
এই যে শেয়ার স্ট্রেসের ভ্যালুটা আমি যদি করি ম্যাথটা, শেয়ার স্ট্রেস ইকুয়াল শেয়ার এরিয়া, শেয়ার ফোর্স বাই এরিয়া, কোন এরিয়া? এই জিনিসটা শেয়ার এরিয়া, শেয়ার এরিয়া। তাহলে আপনি কিন্তু মোটামুটি শিওর হয়ে গেছেন যে এই জায়গাটাতে আমার বোলটা ক্র্যাক হবে। তাহলে এই বোলটা দেখতে কেমন? বেসিক্যালি আমি যদি এরকম ভাবে দেখেন তো, এই এরিয়াটা